আজকে আমি যে সিরিজটা এক্সপ্লেইন করতে চলেছি এটি একটি মাস্টারপিস সাসপেন্স থ্রিলার ওয়েব ফিল্ম। সিরিজটার মূল বিষয় হলো একটা সাইকো যে কিনা 10 থেকে 12 বছরের বয়সী মেয়েদেরকে ধর্ষণ করছিল। কিন্তু এর থেকেও শকিং ব্যাপার হলো সে যে মেয়েগুলোকে ধর্ষণ করছিল সেই মেয়েগুলো তাদের বাবা মায়ের অবৈধ সন্তান। আর ওয়েব ফিল্মটির ব্যাপারে আর কোনো কিছু বলারই প্রয়োজন পড়বে না, কারণ প্রতি 2 মিনিটে একটা একটা করে টুইস্ট আপনার দিকে ছুড়ে মারবে। আপনি প্রতিটা মুহূর্তে কনফিউজ হয়ে যাবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আপনি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনার অবশ্যই ভালো লাগবে আর আপনি বলতে বাধ্য হবেন মাস্টারপিসের বাপ এই সিরিজটা। তাই আর পেশাল না বাড়িয়ে আজকের মাস্টারপিস এই সিরিজটার এক্সপ্লেনেশন শুরু করছি। ওয়েব সিরিজটির শুরুতেই আমরা একটা গ্রামের মেলা হচ্ছে সেই সিন দেখতে পাই। এক দম্পতি মেলা থেকে বাসায় ফিরছে। হঠাৎ তারা দেখতে পায় তাদের পাশের ফ্ল্যাটের প্রতিবেশী সোলোমন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। মহিলাটা সাথে সাথে পাশের ফ্ল্যাটের সকল লোককে ডাকতে থাকে। ডাকাডাকির শব্দে ভাস্কর নামের এই লোকটা বাসা থেকে বের হয়ে আসে। ভাস্কর সোলোমনের পাল চেক করে দেখে খুব স্লো রেসপন্স করছে। সাথে সাথে গ্রামের কিছু লোক এসে সোলোমনকে হাসপাতালে নিয়ে যায়। পরের দিন থানার অফিসাররা তদন্ত করে আসলে আমরা বুঝতে পারি কাল রাতেই সোলোমন নামের সেই লোকটা মারা গেছে। পুলিশ গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সোলোমন নামের যে লোকটা মারা গেছে সেই লোকটার 10 বছরের মেয়ে মার্সি কাল রাত থেকেই নিখোঁজ। আর এটা মার্সির মা অ্যাস্থার। কাল রাতে যখন সোলোমনের মৃত্যু হয়েছিল তখন অ্যাস্থার চার্চে গিয়েছিল প্রার্থনা করতে। এরপর যখন সে জানতে পারে তার স্বামীকে হাসপাতালে নিয়ে গিয়েছে গ্রামবাসীরা, সাথে সাথে সে হসপিটালে গিয়েছিল। তো অ্যাস্থার হাসপাতাল থেকে হন্তদন্ত হয়ে ফিরে এসে মার্সিকে খুঁজতে থাকে, কিন্তু গ্রামবাসীদের কেউই মার্সির কোনো খবর দিতে পারে না। ইন্সপেক্টর ট্যাগিরাস ভাস্করকে জিজ্ঞাসাবাদ করলে ভাস্কর জানায় সে মেলা থেকে বাসায় ফেরার সময় রাস্তার মাঝে সোলোমনকে নেশারো অবস্থায় দেখেছিল। এরপর কিছুটা সামনে যেতেই মার্সিকে যেতে দেখেছিলাম। তো এত রাত্রে মার্সিকে রাস্তায় দেখে আমি জানতে চেয়েছিলাম এখানে কি করছিস বেটি, আর কোথায় যাচ্ছিস। মার্সি তখন বলেছিল সে চার্চে যাচ্ছে, তার মা নাকি তাকে চার্চে ডেকেছে। ভাস্কর ট্যাগিরাসকে বলে এই বলে মার্সি চার্চের দিকে চলে গিয়েছিল। ত্যাগী বলে তখন সময় কত হতে পারে। ভাস্কর বলে রাত 8টার দিকে। ভাস্কর আরো ত্যাগীকে জানায় রাত 8টার দিকে সোলোমনকে ওই অবস্থায় দেখে বাড়িতে ফিরে তার নাতিকে ওষুধ খাইয়ে সে ঘুমিয়ে পড়েছিল। এরপর মালতীর ডাকাডাকির শব্দে বাইরে এসে রক্তাক্ত অবস্থায় সোলোমনকে হাসপাতালে পাঠিয়েছিল। ট্যাগিরাস অ্যাস্থারকে জিজ্ঞাসাবাদ করলে অ্যাস্থার জানায় সে চার্চে যাওয়ার আগে সোলোমনকে বাসায় দেখে গিয়েছিল। ত্যাগী বলে তার মানে সোলোমন রাত 8টার দিকে নেশারু অবস্থায় বাইরে ছিল এবং রাত 9টার দিকে তার মৃত্যু হয়েছিল। সেই সময় ত্যাগীকে কুট্টার নামের এই অফিসারটা বলে 3 বছর আগে এমনই ভাবে একই বয়সের 2 মেয়ে এই গ্রাম থেকে গায়েব হয়ে গিয়েছিল। তাই আমার মনে হচ্ছে ওই কেসের সাথে এই কেসটাও জড়িত আছে। কিন্তু ত্যাগী বলে ওই কেসে তো শুধু মেয়েগুলোই গায়েব হয়েছিল, কিন্তু এখানে তো মেয়ের বাবাকেও মারা হয়েছে। এরপর পুলিশের একটা টিম মার্সিকে খোঁজার জন্য গ্রামের সকলকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, কিন্তু জিজ্ঞাসাবাদ করে মার্সির কোনো খোঁজ জানতে পারে না তারা। সিন হসপিটালে আসতে দেখি ভাস্কর তার অসুস্থ নাতি রাহুলকে নিয়ে হসপিটালে এসেছে। ডক্টর স্ক্যান করে বলে যে তার নাতির ব্রেনের টিউমারটা বড় আকারে ধারণ করেছে। রাহুলকে বাঁচাতে হলে দ্রুত অপারেশন করাতে হবে, আর অপারেশন করাতে অনেকগুলো টাকা লাগবে। টাকার কথা শুনতেই ভাস্কর অনেকটা টেনশনে পড়ে যায়, কারণ বর্তমানে তার কাছে কোনো টাকাই জমানো নেই। ভাস্কর তখন ডক্টরকে বলে কিছুদিনের মধ্যেই সে রিটায়ার্ড হয়ে যাবে, তাই কোনো ব্যাংক বর্তমানে এতগুলো টাকা তাকে লোন দিবে না। তাই সে চিন্তা করেছে রিটায়ারমেন্টের টাকাটা পেলেই সেই টাকা দিয়ে অপারেশনটা করিয়ে ফেলবে। ডক্টর বলে দ্রুত অপারেশন না করালে আপনি আপনার নাতিকে বাঁচাতে পারবেন না। এই রাহুল হলো ভাস্করের মেয়ের ছেলে। রাহুল হওয়ার সময় তার মেয়ে হসপিটালে পেনের যন্ত্রণা সহ্য করতে না পেরে মারা গিয়েছিল। আর তারপর থেকে ভাস্কর তার নাতিকে ছেলের মতো করে দেখাশোনা করে বড় করেছে। তার মধ্যে একটা কারণও আছে, রাহুলের যে বাবা রাহুলের মা মারা যাবার পরে রাহুলের খোঁজখবর নেওয়া তো দূরের কথা, তাকে হসপিটালে রেখেই চলে যায় এবং বর্তমানে সে দ্বিতীয় বিয়ে করে নিয়েছে। আর তাই ভাস্কর নিজের নাতিকে ছেলের মতো করে মানুষ করার চেষ্টা করছে। কিন্তু রাহুলের ভাগ্যের কি লীলা, এত কিছু দেখার পরেও বিধাতা তারই ব্রেনে টিউমার দিয়েছে। এখন ভাস্কর আর তার স্ত্রী আনন্দিয়া তাদের নাতিকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। অন্যদিকে সিন পুলিশের কাছে আসলে দেখি পুলিশ তদন্ত করে জানতে পেরেছে সোলোমনের তার ভাই ভ্যাঙ্কেটের সাথে খুব একটা বনিবনা ছিল না। সম্পত্তি ভাগাভাগি নিয়ে তাদের দুজনেরই প্রায় মারামারি লাগতো। তাই কুমার নামের অফিসারটা ভ্যাঙ্কেটের বাড়িতে আসে। ভ্যাঙ্কেটের স্ত্রী তখন কুমারকে জানায় তার স্বামী বেশিরভাগ সময় কাজের জন্য শহরে থাকে।
কুমার তখন আরো তদন্ত করে কুট্টানকে বলে 3 বছর আগে যখন আরো 2জন মেয়ে নিখোঁজ হয়েছিল তখন পুলিশ এই ভ্যাঙ্কেটকে সাসপেক্ট মনে করেছিল, কারণ রেনোভেশনের নাম করে সেই মেয়ে 2জন নিখোঁজ হওয়ার কয়েকদিন আগে ভ্যাঙ্কেট সেই মেয়েদের বাসায় গিয়েছিল। তাই কুমার কুট্টানকে বলে, আমার মনে হচ্ছে 100% এই মেয়েগুলোর নিখোঁজ হওয়ার পেছনে ভ্যাঙ্কেটেরই হাত আছে। অন্যদিকে অ্যাস্থারকে দেখা যায় তার মেয়েকে এখনো গ্রামের বাড়িতে বাড়িতে সে খুঁজে বেড়াচ্ছে। অ্যাস্থার মেয়ের শোকে দিনের পর দিন ভেঙে পড়তে থাকে। অন্যদিকে পুলিশ ভ্যাঙ্কেটকে ধরার চেষ্টা করতে থাকে। আর এভাবেই ভাস্করের রিটায়ারমেন্টের দিন চলে আসে। রাতে ভাস্করের স্টেটমেন্ট নেওয়ার জন্য আবার তাকে পুলিশ স্টেশনে ডাকা হয়। কুট্টান ভাস্করের থেকে জানতে চায় একটা মৃত লাশ তার বাসার সামনে পড়ে আছে আর সেই সময় সে কিছুই বুঝতে পারেনি। ভাস্কর বলে সেই দিন রাতে সে অনেক মদ্যপান করেছিল, তাই সে আর কি বুঝতে পারেনি। কুট্টান তখন বলে, আচ্ছা তুমি কি সেই রাতে কাউকে দেখেছিলে যাকে তোমার সন্দেহ মনে হয়েছিল? ভাস্কর কুট্টানকে প্রথমবার না বললেও পরবর্তীবার বলে সে যখন মার্সিকে রাস্তায় দেখেছিল তখন সে দূরে একটা লোককে দেখেছিল যে পুরো মাতাল হয়ে মদ্যপান করছিল, কিন্তু সেই লোকটার চেহারা ঠিকঠাকভাবে দেখতে পায়নি। তো এই সব কিছু পুলিশকে বলে ভাস্কর তার স্ত্রীকে নিয়ে বাসায় ফিরে আসে। তার স্ত্রী আনন্দিয়া এস্থারকে সান্ত্বনা দেওয়ার জন্য এস্থারের ফ্ল্যাটে যায়। আনন্দিয়া যখন এস্থারের ফ্ল্যাটে গিয়ে সান্ত্বনা দিচ্ছিল তখন আমরা দেখতে পাই মার্সির লাশটা ভাস্কর লুকিয়ে রেখেছে তার ফ্রিজের মধ্যে। কিন্তু পুলিশকে তো সে অন্য কিছু বলেছে, তার মানে কি ভাস্করই সলোমন আর মার্সিকে হত্যা করেছে? রাতে ভাস্কর আনন্দিয়াকে ডেকে মার্সির লাশ রাখা সেই রুমে নিয়ে আসে। এরপর ভাস্কর আনন্দিয়াকে বলতে থাকে যে রাতে বাসায় ফেরার সময় আমি নেশার অবস্থায় সলোমনকে রাস্তায় দেখার পর বাড়িতে ফিরে আসি। এরপর রাহুলকে ওষুধ খাইয়ে ঘুমিয়ে দেওয়ার পর যখন আমি একটু মদ খেতে যাব তখনই সলোমন আমাকে চিৎকার করে ডাকছিল। আমি রুমের দরজা খুলে দেখি সলোমন মার্সিকে অজ্ঞান অবস্থায় নিয়ে এসেছে। সলোমন কাঁদতে কাঁদতে বলে, ভাস্কর স্যার দেখুন না আমার মেয়ের কি হয়ে গেছে। ভাস্কর মার্সিকে ডাকতে থাকলে মার্সির কোনো সারা শব্দ না পেলে সলোমন বলে, স্যার কেউ আমার মেয়ের সাথে খারাপ কোনো কাজ করেছে। ভাস্কর তখন বলে, তাহলে তো এখনই আমাদের ওকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। সলোমন বলে, স্যার হাসপাতালে নিয়ে যাওয়ার সময় হয়তো আর নেই, ও শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে, আপনি একটু দেখুন না স্যার। আসলে ভাস্কর একজন ছোটখাটো ডাক্তার, সে তার বাড়িতে বসে অনেক রোগীর চিকিৎসা করে থাকে। ভাস্কর তখন মার্সিকে তার কাছে নিয়ে সলোমনকে বলে, তুমি তাড়াতাড়ি বাইরে গিয়ে কাউকে ডেকে আনো। সলোমন তখন বাইরে যায় তাদের প্রতিবেশীর কাউকে ডেকে আনতে। সলোমন অনেকের বাড়িতে গিয়ে নক করতে থাকে, বাট গ্রামে মেলা হওয়ার কারণে সবাই মেলাতে ছিল। এদিকে ভাস্কর মার্সিকে ঠিক করার চেষ্টা করতে থাকে, কিন্তু সে দেখতে পায় মার্সির অন্তর্বাস দিয়ে অনর্গল রক্ত বের হচ্ছে। মার্সির অবস্থা অনেক খারাপ, তাকে বসানো হয়তো আর সম্ভব হবে না। ভাস্কর মার্সির এমন খারাপ অবস্থা দেখে অনেকটা ঘাবড়ে যায় এবং সে কি করবে বুঝতে পারছিল না। সে আরো দেখতে পায় মার্সির কান দিয়েও রক্ত পড়ছে। আসলে যে মার্সিকে ধর্ষণ করেছিল সে অনেক নির্যাতন করতে করতে মার্সিকে ধর্ষণ করেছিল। সলোমন উপরে এসে বলে, স্যার আমি বাইরে কাউকে পেলাম না। এমন সময় ভাস্কর দেখতে পায় মার্সির পালস রেসপন্ড করা বন্ধ করে দিয়েছে। এটা দেখে সলোমন কান্না করতে করতে বাইরে চলে যায়। একটু পর সলোমন বাহির থেকে চিল্লিয়ে উঠলে ভাস্কর বাহিরে এসে দেখে সলোমন রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে। সে দেখতে পায় সলোমন মারা গেছে। সেই সময় আবার সে দেখতে পায় তাদের পাশের ফ্ল্যাটের প্রতিবেশী মালতীরা মেলা থেকে বাসায় ফিরছে। তাই সে ভয় পেয়ে যায় এবং মনে করে যদি এই সকল কিছুর জন্য ওরা ভাস্করকে অপরাধী মনে করে তাহলে সে ভীষণ ভাষা ফেসে যাবে এবং সাথে সাথে মার্সির লাশটা ফ্রিজের মধ্যে লুকিয়ে রাখে এবং ফ্লোরে পড়া মার্সির রক্তগুলো পরিষ্কার করে নেয়। এরপর যখন মালতী তাকে ডাকে তখন সে এমনভাবে রুম থেকে বের হয় যেন সে কিছুই জানে না। আর এই সব কিছু শুনে ভাস্করের স্ত্রী আনন্দিয়া কান্নায় ভেঙে পড়ে। ভাস্করও তখন কান্না করতে করতে বলে, আমি ওকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছি। ভাস্কর তার স্ত্রীকে আরো বলে, আমি এই সব কিছু বলেছি কারণ যদি আমি পুলিশ কেসে ফেসে যাই তাহলে আমি আমার চাকরির রিটায়ারমেন্টের টাকাটা পাবো না, আর না পেলে আমি আমার অসুস্থ নাতিকেও অপারেশন করাতে পারবো না। আনন্দিয়া বলে, তার মানে আপনি পুলিশকে যা কিছু বলেছিলেন সেই সব কিছুই মিথ্যা ছিল? ভাস্কর বলে, আমার উপর যাতে পুলিশ সন্দেহ করতে না পারে তাই আমি মিথ্যা বলেছি। সিং থানায় আসলে দেখি এই কেসটার সাসপেক্টকে খুঁজে বের করার জন্য পুলিশের অনেক চেষ্টা করতেছে। উত্তর বলে, আমার মনে হচ্ছে এই কেসে একজনের সাথে আরেকজনের অবশ্যই মিল আছে। 3টা বাচ্চা মেয়ে গায়েব হয়েছে প্রতি বছর মেলার রাত্রে। 3 বছর আগে সুভাতা নামের একটা বাচ্চা মেলা থেকে গায়েব হয়েছিল। যখন মেলা চলছিল তখন সে তার বাবা মায়ের থেকে আলাদা হয়ে গিয়েছিল। তার 6 মাস পর পবিত্রা নামের একটা মেয়ে সেই একইভাবে মেলা থেকে গায়েব হয়। আর এইবার মার্সি ওই একইভাবে নিখোঁজ হয়েছে, কিন্তু এদের কাউকে আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।
আর এই সব মেয়েগুলোর পরিবার ভ্যাঙ্কেটের পাশের বাসায় থাকতো এবং ভ্যাঙ্কেট একবার রেনোভেশনের নাম করে মিসিং হওয়ার কিছুদিন আগে একটা মেয়ের বাড়িতেও গিয়েছিল। আর এইবার তো তার ভাতিজাই নিখোঁজ এবং তার ভাই সোলোম্যানের সাথেও তার ঝগড়া রয়েছে। তাই আমার মনে হচ্ছে এই 3জন মেয়ে নিখোঁজ হওয়ার পেছনে ভ্যাঙ্কেটেরই হাত আছে। এমন সময় কুমার নামের একটা অফিসার জানায় ভ্যাঙ্কেট তার ফোন ত্রিকুঞ্জ টাওয়ার এরিয়ায় অন করেছে। সাথে সাথে কুট্টান একটা টিম নিয়ে সেই এরিয়ার দিকে যেতে থাকে। আর অন্যদিকে কুমার আর একটা টিম নিয়ে ভ্যাঙ্কেটের বাড়িতে আসে। কুমার ভ্যাঙ্কেটের স্ত্রীর থেকে জানতে চাই কিছুক্ষণ আগে তার স্বামী তাকে কল করেছিল কিনা। তার স্ত্রী জানায় না। কুমার তখন জানতে চাই ত্রিকুঞ্জ অঞ্চলে তাদের কি কোনো আত্মীয় আছে। ভ্যাঙ্কেটের স্ত্রী বলে ওই জায়গাটা একটা ঝিল আছে। ভ্যাঙ্কেট প্রায়ই ওর বন্ধুদের সাথে ওখানে যাওয়া আসা করে। কুমার সাথে সাথে কুট্টানকে জানালে কুট্টান সাথে সাথে সেই ঝিলের কাছে পৌঁছায়। কুট্টান সেখানে এসে দেখতে পায় কেউ কিছুক্ষণ আগে বাচ্চাদের জামা কাপড় পুড়িয়ে রেখে গেছে। সেলভাম বলে এই সব কিছু দেখে মনে হচ্ছে কেউ প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছে। সিন আস্তারের কাছে আসলে দেখি আস্তার ভাস্করকে বলছে, বাবা এতক্ষণ তো মার্সির ফিরে আসার কথা ছিল। আসলে আস্তার ভাস্করের প্রতিবেশী হলেও ভাস্কর আস্তারকে মেয়ের মতোই দেখে এবং তাই আস্তার ভাস্করকে বাবা বলেই ডাকে। কিন্তু ভাস্করের কাছেই যে মার্সির লাশটা রয়েছে কেন জানি ভাস্কর বলে না। সে আস্তারকে বলে খুব তাড়াতাড়ি মার্সি ফিরে আসবে। আর এই সব কিছুতে আনন্দিয়া কান্না করতে থাকে। পুলিশ আস্তারকে থানায় নিয়ে এসে কিছুক্ষণ আগের পাওয়া সেই পুরানো কাপড় দেখিয়ে জানতে চাই তুমি কি এই কাপড়গুলো চিনতে পেরেছো। আস্তার সেই কাপড়ের টুকরো দেখে কান্না করতে করতে বলে, স্যার এটা তো আমার মেয়ের কাপড়, আর এই কাপড়ের সাথে তো রক্ত লেগে আছে, কি হয়েছে আমার মেয়ের। এই বলে আস্তার কান্না করতে থাকলে কুট্টান শান্ত করার জন্য বলে, আপনি টেনশন করবেন না, খুব তাড়াতাড়ি আপনার মেয়েকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। সিন ভাস্করের কাছে আসলে দেখি ভাস্কর বেলকুনিতে বসে চিন্তা করছে সে কি করবে। এমন সময় ভাস্কর দেখতে পায় একটা লোক তার বাড়ির সামনের জঙ্গলের ভেতরে ঘোরাঘুরি করছে। লোকটাকে দেখে ভাস্করের সন্দেহ হয়। তাই লোকটাকে ধরার জন্য ভাস্কর তার কুকুর জ্যাকিকে নিয়ে তাড়াহুড়ো করে তার বাড়ির পাশের জঙ্গলে ঢোকে। সে লাইট মেরে জঙ্গলের চারিপাশে দেখতে থাকে, বাট হঠাৎই যেন লোকটা গায়েব হয়ে গেছে। অন্যদিকে সিন পুলিশের কাছে আসলে দেখি পুলিশ ভ্যাঙ্কেটকে ধরার জন্য ভ্যাঙ্কেটের বাড়ির চারিপাশে লুকিয়ে আছে। ঠিক সেই সময় আমরা দেখতে পাই ভ্যাঙ্কেট এই মধ্যরাতে লুকিয়ে তার বাড়ির ভেতরে ঢুকছে। তখনই পুলিশ ভ্যাঙ্কেটকে চারিদিক থেকে ঘিরে ধরে। ভ্যাঙ্কেট একটা পুলিশকে ফেলে দিয়ে পালানোর জন্য আবার জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। পুলিশ তাকে ধরার জন্য পিছু করা শুরু করে আর শেষমেশ পুলিশ ভ্যাঙ্কেটকে ধরতে সক্ষম হয়। সিন পরের দিন সকালে আসলে দেখি ভাস্করকে হসপিটাল থেকে ফোন করে আর্জেন্ট দেখা করতে বলছে। তখন আনন্দ দিয়ে বলে আমি একা একা মার্সির লাশের সাথে বাড়িতে থাকতে পারবো না, দরকার হলে তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো। ভাস্কর বলে রাহুল এখনই বাসায় ফিরবে, আর কাউকে না কাউকে তো বাড়িতে থাকতেই হবে। এই বলে ভাস্কর সন্দেহজনকভাবে বাড়ি থেকে বের হয়ে যায়। আমরা আনন্দিয়াকে দেখতে পাই যে মার্সির লাশকে নিয়ে অনেক ভয় পেয়ে আছে। সে একা একা বাড়িতে থেকে অনেক ভয় পাচ্ছিল। এমন সময় আবার তার বাড়ির দরজায় কেউ নক করতে থাকে। ভাস্কর হসপিটাল আসলে আমরা বুঝতে পারি ভাস্কর এই হসপিটালেই চাকরি করত এবং রিটায়ারমেন্টের টাকাটা তাকে এই হসপিটাল থেকেই দেওয়া হবে। কিন্তু হসপিটালের ম্যানেজার তাকে জানায় যতদিন পুলিশ এই কেসের ইনভেস্টিগেশন করবে ততদিন তারা রিটায়ারমেন্টের টাকাটা দিতে পারবে না। কারণ কোনোভাবে যদি ভাস্কর এই কেসের ভেতরে ফেসে যায় তাহলে উপর মহল থেকে তাদেরকে দোষী করা হবে। এই কথা শুনে ভাস্কর আরো টেনশনে পড়ে যায়, কারণ সে রিটায়ারমেন্টের টাকার জন্যই সোলোমন যে মার্সিকে তার ওখানে নিয়ে এসেছিল সেটা পুলিশকে জানায়নি এবং মার্সির লাশটা তো এখনো তার বাড়িতেই আছে। মানে ভাস্কর যদি এখন পুলিশকে মার্সির লাশটা যে তার কাছে আছে বলে দেয় তাহলেও ফেসে যাবে, এবং না বলে তাও ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত রিটায়ারমেন্টের টাকাটা পাবে না সে। এরপর আমরা দেখি ভাস্কর বাথরুম পরিষ্কার করার নাম করে একটা দোকান থেকে এক বোতল অ্যাসিড কিনছে। এমন সময় গৌতম নামের একজন অফিসার সেই দোকানে আসে। গৌতমকে দেখতেই ভাস্কর কেন জানি অনেকটা ঘাবড়ে যায়। এই গৌতমের সম্পর্কে আপনাদের একটু বলি। 3 বছর আগে শুভা নামের যে মেয়েটা নিখোঁজ হয়েছিল সেই মেয়ের কেসটা গৌতম তদন্ত করছিল, কিন্তু সে তদন্ত শুরু করার পরেই উপরমহল থেকে চাপ আসছিল যেন খুব তাড়াতাড়ি অপরাধীকে ধরে কোর্টে পেশ করা হয়, আর না হলে কেসটা বন্ধ করে দেওয়া হয়। তাই ডিএসপি গৌতমকে কেসটা বন্ধ করতে বলেছিল, কিন্তু গৌতম কেসটার তদন্ত চালিয়ে যাওয়ায় ডিএসপি রেগে মেগে তাকে তার বাসায় রেখেছে চাকরের কাজ করানোর জন্য। আর এখন গৌতম এই দোকানে এসেছে ডিএসপির বাসার একটা জিনিস কিনতে। কিন্তু ভাস্করের এমন ধরনের অ্যাসিড কেনা দেখে গৌতমের ভাস্করের প্রতি সন্দেহ হয়।
তো ভাস্কর তাড়াহুড়ো করে সেই অ্যাসিডটা নিয়ে বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়িতে ফিরে সে আরো ঘাবড়ে যায়। সে দেখে জিজ্ঞাসাবাদ করার জন্য এক দম্পতি এসেছে। শুভার বাবা ভাস্করকে বলে, স্যার আপনি যদি একটু মনে করে বলতেন সেদিন রাত্রে আপনি কোন লোকটাকে দেখেছিলেন, তাহলে আমরা আমাদের মেয়েকে খুঁজে বের করতে পারতাম। এটা শুনে ভাস্কর তাদের উপর রেগে বলে, আমি যা বলার বলে দিয়েছি, আপনারা এখন এখান থেকে যেতে পারেন। এই বলে তাদের বাড়ি থেকে বের করে দিয়ে আনন্দের উপর রেগে বলে, আমি তোমাকে কাল রাতে বুঝিয়েছিলাম, তুমি ওদেরকে ভেতরে কেন আসতে দিলে? আনন্দিয়া বলে, একা একা এই লাশের সাথে থাকতে আমার অনেকটা ভয় লাগছিল। ভাস্কর বলে, যতক্ষণ না আমি রিটায়ারমেন্টের টাকাটা পাচ্ছি ততক্ষণ এই লাশের ব্যাপারে কাউকে বলা যাবে না। সিন থানায় আসলে দেখি ভ্যাঙ্কেটকে অফিসাররা জামাই আদর করতেছে। কুট্টান ভ্যাঙ্কেটের থেকে জানতে চাই সোলোমনের সাথে তার সম্পত্তি নিয়ে কিসের ঝামেলা চলছিল। ভ্যাঙ্কেট বলে, সোলোমন তার ধর্ম বদলে ক্রিশ্চিয়ান হওয়ার পর থেকে ওর সাথে আমার ঝামেলা লাগে, কারণ ও না আমাদের ধর্ম মানে না আমাদেরকে। এছাড়া ওর সাথে আমার কোনো ঝামেলাই ছিল না। তখন ডিএসপি রেগে মেগে কুট্টানকে বলে, ওকে জিজ্ঞাসাবাদ করে কোনো লাভই হবে না, তার থেকে সকল দোষর ঘাড়ে চাপিয়ে কেসটা বন্ধ করার ব্যবস্থা করো, সাথে ওর ছেলেকেও জেলে ঢোকানোর ব্যবস্থা করো। ডিএসপি ভ্যাঙ্কেটকে বলে, দেখ তোর বউ আর বাচ্চার জীবন আমি কিভাবে হারাম করে দিই। এই সব শুনে ভ্যাঙ্কেট ভয় পেয়ে বলে, স্যার আমি প্রথম থেকে সকল কিছু বলছি, প্লিজ এমনটা করবেন না। ভ্যাঙ্কেট বলতে শুরু করে, সে বলে, আমি আমার বাবার সকল সম্পত্তি জাল দলিল করে আমার নামে লিখিয়ে নিয়েছি। যখন সোলোমন এসব কিছু জেনে যায় তখন সোলোমন থানায় আমার বিরুদ্ধে কেস করে দেয়। আমি ওকে অনেক বোঝাই যেন সোলোমন কেসটা তুলে নেয়, কিন্তু যখন ও না শোনে তখন আমি কালো জাদুর সাহারা নেওয়ার চিন্তা ভাবনা করি। আর তাই কাল রাতে আমি ঝিলের পাশে বসে কালো জাদু করার প্রস্তুতি নিচ্ছিলাম। আর এই কালো জাদু করার জন্য আমি মার্সির কাপড় এবং সোলোমনের কাপড় ওর বাসা থেকে চুরি করেছিলাম এবং সেই কাপড় কালী মায়ের চরণে প্রদান করেছিলাম। কুট্টান বলে, কিন্তু এই কাপড়গুলোতে রক্ত কিভাবে আসলো? ভ্যাঙ্কেট বলে, সেই রক্ত আমার হাতের ছিল স্যার, আমি সত্যি বলছি, এছাড়া আর আমি কিছুই করিনি। ডিএসপি কুট্টানকে বলে, হয়তো ও সত্য কথাই বলছে। সিন অ্যাস্থারের কাছে আসলে দেখি শুভার বাবা মা অ্যাস্থারের কাছে এসেছে। শুভার বাবা ইমোশনাল হয়ে বলে, আমার মেয়ে 3 বছর ধরে নিখোঁজ, আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি ও কোথায় আছে। আমরা এখনো এখানে পড়ে আছি আমার মেয়ে ফিরে আসার অপেক্ষায়। তুমিও আমাদের মতো পুলিশের উপর ভরসা করলে ভুল করবে, ওরা কিছুই করবে না। এই সব কিছু শুনে আরো টেনশনে পড়ে যায় অ্যাস্থার। তাই সে তখনই থানায় এসে কান্না করতে করতে বলতে থাকে, স্যার প্লিজ আমার মেয়েকে খুঁজে বের করুন। অ্যাস্থারকে দেখে গৌতমের খারাপ লাগে, সে তাকে সান্ত্বনা দেওয়ার ভাষায় হারিয়ে ফেলে। অন্যদিকে সিন ভাস্করের বাড়িতে আসলে দেখি যেই ফ্রিজের মধ্যে ভাস্কর মার্সির লাশটা লুকিয়ে রেখেছিল সেই ফ্রিজটা কাজ করা বন্ধ করে দিয়েছে। ভাস্কর টেনশনে পড়ে যায়, সে মার্সির লাশটা এখন কোথায় রাখবে। সে সাথে সাথে শম্ভু নামের একজন ফ্রিজ মেকানিকের কাছে কল করে। সে আজ শহরে যাচ্ছে অন্য কাজের জন্য, তাই সে আজ আসতে পারবে না। কিন্তু ভাস্কর যদি এখনই ফ্রিজটা ঠিক না করে তাহলে লাশ পচে কিছুক্ষণের মধ্যেই দুর্গন্ধ ছড়িয়ে যাবে। তাই ভাস্কর শম্ভুকে কোনো রকমে রাজি করায়। শম্ভু তখন বলে সে 5 মিনিটের মধ্যেই তার বাসায় আসছে। এই কথা শুনে ভাস্কর সাথে সাথে শম্ভুর কলটা কেটে দেয়, কারণ 5 মিনিটের মধ্যেই মার্সির লাশটা কোনো জায়গায় লুকাতে হবে। কিন্তু সে এত তাড়াতাড়ি লাশটা কোথায় রাখবে সেটা ভেবে পাচ্ছে না। আনন্দিয়াকে বললে আনন্দিয়া ভয়ে শেষ হয়ে যায়। এর মধ্যে আবার শম্ভু বাইরে থেকে কলিং বেল বাজানো শুরু করে। ভাস্কর কি করবে? শম্ভু যাতে সন্দেহ না করে তাই ভাস্কর কিছুক্ষণের মধ্যেই দরজা খোলে। শম্ভু ভিতরে এসে ফ্রিজের পেছনে দেখতে থাকলে ভাস্করের অবস্থা পুরোই খারাপ হয়ে যায়। শম্ভু চেক করে বলে, স্যার ফ্রিজের গ্যাস কমে গেছে, আপনি কি ফ্রিজের ভেতরে ভারী কোনো জিনিস রেখেছিলেন? ভাস্কর তখন আমতাম আমতাম করতে করতে বলে, না না সেরকম কিছু তো রাখিনি। তো শম্ভু ফ্রিজটা দেখে বলে, স্যার কম্প্রেসর আনতে আপনাকে আমার সাথে বাইরে যেতে হবে। এটা শুনে ভাস্কর আবার টেনশনে পড়ে যায়। সে মার্সির লাশটা এভাবে রেখে কিভাবে বাসা থেকে বের হবে। তাই সে শম্ভুকে বলে তার বাসায় কিছু কাজ আছে, তাই সে যেতে পারবে না। কিন্তু শম্ভু বলে 5 মিনিটেরই তো ব্যাপার স্যার, স্যার আপনি না গেলে আমি রাত 8টার দিকে সেরে দিব। ভাস্কর তখন আর কোনো উপায় না পেয়ে বলে, তুমি বাইরে যাও, আমি এখনই আসছি। সে আনন্দিয়াকে বলে এই সময়টুকুর মধ্যে সে যেন কাউকে বাসায় ঢুকতে না দেয়। তো ভাস্কর শম্ভুর সাথে চলে গেলে আনন্দিয়া ভয়ে জড়সড় হয়ে যায়, কারণ মার্সির লাশের সাথে একা একা থাকতে তার অনেক ভয় করছে। এমন সময় আস্থার আনন্দিয়ার কিচেন রুমে এসে বসে পড়ে।
এস্থার কাঁদতে কাঁদতে আনান্দিয়াকে বলে, আমি কি আমার মেয়েকে আর ফিরে পাবো না? আমি আপনাদের আগেই বলেছিলাম। এস্থার আনান্দিয়ার প্রতিবেশী হলেও ভাস্কর আর আনান্দিয়া যেমন এস্থারকে মেয়ের মতো দেখে, তেমন এস্থারও ভাস্কর আর আনান্দিয়াকে মা ও বাবার মতোই দেখে। ঠিক সেই সময় আনান্দিয়া দেখতে পায় সানসেটের উপর থেকে মার্সির লাশের বরফ গলে এস্থারের গায়ে পড়ছে। আনান্দিয়ার সাথে সাথে এস্থারকে কিছু একটা বলে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এস্থার সেখান থেকে উঠতেই চায় না। এভাবে যদি ক্রমাগত উপর থেকে বরফ গলে এস্থারের গায়ে পড়তে থাকে, তাহলে এক সময় না এক সময় এস্থার সেদিকে তাকাবে, আর এরপর কি হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। কিন্তু এস্থারকে আনান্দিয়া কোনোভাবেই সেখান থেকে নিয়ে যেতে পারছিল না। এমন সময় ভাস্কর শম্ভুর সাথে বাসায় ফিরে আসলে এস্থার সাথে সাথে কাছে এসে বলে, আবার তুমি কি আমার মেয়ের কোনো খোঁজ পেয়েছো? এস্থারের এমন কান্নাকাটি দেখে আনান্দিয়ার মনটা গলে যায়। তার মনে হতে থাকে সে এখনই দেখিয়ে দিক মার্সির লাশটা ওখানে আছে। কিন্তু ভাস্কর সান্ত্বনা দিয়ে এস্থারকে কোনো রকমে তার বাসা থেকে বের করে দেয়। তখন আনান্দিয়া ভাস্করকে কাছে ডেকে বলে, এস্থার হয়তো তার মেয়ে মার্সির লাশটা দেখে ফেলেছে। এটা শুনে ভাস্কর ঘাবড়ে গেলে আনান্দিয়া কথা ঘুরিয়ে বলে, যদি দেখে নিত তাহলে হয়তো এবার তুমি শেষই হয়ে যেতে। তো এই সময়ের মধ্যেই শম্ভু ফ্রিজটা ঠিক করে ফেললে খুব তাড়াতাড়ি ভাস্কর তার পারিশ্রমিক দিয়ে তাকেও বাসা থেকে বের করে দেয়। সিন হাসপাতালে আসলে দেখি গৌতম একজন অফিসারের রক্তের জন্য হাসপাতালে এসেছে। সেখানে এসে সে রেজিস্টার্ড খাতাটা দেখে বুঝতে পারে ভাস্কর মার্সি নিখোঁজ হওয়ার পরের দিনই সে কাউকে রক্ত দিয়েছিল। কিন্তু ভাস্কর পুলিশের কাছে স্টেটমেন্ট দিয়েছিল যে মার্সি নিখোঁজ হওয়ার সেদিন রাতে সে অনেক মদ্যপান করেছিল। তাহলে সে কাউকে কিভাবে রক্ত দিতে পারে? কারণ মদ খাওয়ার 24 ঘন্টা পর ছাড়া কখনোই রক্ত দেওয়া সম্ভব না। গৌতম নার্সের কাছে ব্যাপারটা জানতে চাইলে নার্স বলে, সেদিন ভাস্কর তার নাতিকে নিয়ে হসপিটালে আসার পর একজন মেয়ের লেবার পেন দেখে সে নিজেই সেই মেয়েটাকে রক্ত দিতে সহমত পোষণ করেছিল। এই সব শুনে গৌতমের ভাস্করের উপর সন্দেহ হতে থাকে। সে বুঝতে পারে ভাস্কর কিছুতে একটা পুলিশের থেকে লুকাচ্ছে। তাই সেদিন রাতেই গৌতম ভাস্করের বাড়িতে আসলে ভাস্কর অনেকটা ঘাবড়ে যায়। তার উপরে আবার গৌতম সোজাসুজি তখন তার রুমে এসে বসে পড়ে। সে এবার ভাস্করকে বলে, স্যার সেদিন রাতে আপনি মদ খাননি, কারণ আপনি পরের দিনই হাসপাতালে একটা মেয়েকে রক্ত দিয়েছিলেন। আপনি পুলিশের কাছে মিথ্যা কেন বললেন? আর এর মাধ্যমে আমি যেটা বুঝতে পেরেছি, আপনি মার্সি নিখোঁজ হওয়ার পেছনে এবং সোলোমনের মৃত্যুর ব্যাপারে কিছু না কিছু তো অবশ্যই জানেন। ভাস্কর তখন গৌতমের উপর রেগে তার বাড়ি থেকে বের করে দিতে চায়। সেই সময় আবার গৌতম সেই অ্যাসিডের বোতলটা দেখতে পায়, কিন্তু তখনই রাহুল মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। ভাস্কর রাহুলকে কোলে নিয়ে তাড়াহুড়ো করে হাসপাতালে যেতে থাকলে গৌতম বুঝতে পারে এই অ্যাসিডটা দিয়ে ভাস্কর 2-1 দিন আগে তার ফ্লোরের রক্ত পরিষ্কার করেছে। তো এরপর ভাস্কর রাহুলকে নিয়ে হাসপাতালে আসলে ডক্টর রাহুলের চেক আপ করে ভাস্করকে জানায় রাহুলের অবস্থা খুব ক্রিটিক্যাল, ওকে 24 ঘন্টার মধ্যেই অপারেশন করাতে হবে। ভাস্কর কাঁদো কাঁদো স্বরে বলে, কিন্তু বর্তমানে তো আমার কাছে কোনো টাকাই নেই। কিন্তু ডক্টর তাকে জানিয়ে দেয় কালকের মধ্যেই অপারেশন না করালে রাহুলকে আর বাঁচানো যাবে না। ভাস্কর রাহুলের এমন ক্রিটিক্যাল অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। ভাস্কর তখন সাথে সাথে হাসপাতালে এসে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে রাহুলের ব্যাপারে খুলে বলে এবং দ্রুত তার রিটায়ারমেন্টের টাকাটা ব্যবস্থা করতে বলে। কিন্তু সেখানকার লোকেরা জানিয়ে দেয় এত তাড়াতাড়ি কোনোভাবেই তারা রিটায়ারমেন্টের টাকাটা দিতে পারবে না। এরপর ভাস্কর অসহায় হয়ে একের পর এক চীনা পরিচিত লোকের কাছে গিয়ে সাহায্য চায়, বাট কেউই ভাস্করকে সাহায্য করতে রাজি হয় না। সিন গৌতমের কাছে আসলে দেখি গৌতম কাউকে সন্দেহজনকভাবে বলতেছে আজ রাতের মধ্যে একটা জিনিস ম্যানেজ করে দিতে। অন্যদিকে ভাস্কর একের পর এক জায়গায় সাহায্য চায়, বাট কেউ তাকে সাহায্য না করায় হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে। রাত হয়ে যায়। কাল সকালের মধ্যেই রাহুলের অপারেশন করাতে হবে। যদি সে অপারেশন না করাতে পারে তাহলে রাহুলকে আর বাঁচাতে পারবে না। এমন সময় ভাস্করের ফোনে একটা প্রাইভেট নম্বর থেকে কল আসে। লোকটা ভাস্করকে বলে, আমি জানি মার্সির লাশটা তোমার কাছে আছে, তুমি যদি আমার একটা কথা শোনো তাহলে আমি তোমার নাতির অপারেশনের সকল খরচ দিয়ে দিব। এই বলে লোকটা কলটা কেটে দেয়। ঠিক সেই সময় বাইরে কিছুর একটা শব্দ হতেই ভাস্কর বাইরে এসে দেখতে পায় কেউ অনেকগুলো টাকা তার জন্য রেখে গেছে। সে টাকাগুলো নিয়ে ভেতরে আসতেই প্রাইভেট নম্বর থেকে সেই লোকটা আবার তাকে কল করে। লোকটা বলে, আমি কে সেটা জানার চেষ্টা করো না, এটা ভাবো যে তুমি ওই মেয়েটার লাশ পুড়িয়ে ফেললে বাকি টাকাটাও পেয়ে যাবে।
এই বলে লোকটা কলটা কেটে দিলে ভাস্কর তার নাতি রাহুলকে বাঁচানোর জন্য মার্সির লাশটা পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। সে মার্সির লাশটা একটা সুটকেসের ভেতরে ঢুকিয়ে তার স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু রাস্তার মাঝেই এই গ্রামের রঘু মাস্টার ভাস্করকে থামিয়ে বলে, স্যার আপনি তো মনে হয় শহরের দিকে যাচ্ছেন, আমাকে কি একটু মেন রোড পর্যন্ত ছেড়ে দিবেন? ভাস্কর রাজি হতে না চাইলেও রঘুর অনেক রিকোয়েস্টে শেষমেশ ভাস্কর রাজি হতে বাধ্য হয়। রঘু দেখতে পায় ভাস্কর একটা সুটকেস স্কুটির সামনে রেখেছে, তাই ভাস্করকে সাহায্য করার জন্য সে সুটকেসটা নিয়ে পেছনে বসতে চায়। কিন্তু সুটকেসের ভেতরে তো মার্সির লাশ আছে, তাই কোনো রকমে ভাস্কর রঘুকে কিছু একটা বলে সুটকেসটায় রঘুকে হাত দিতে দেয় না। এরপর ভাস্কর রঘুকে নিয়ে চলতে শুরু করে, কিন্তু কিছুটা দূরে যেতেই রঘু ভাস্করকে কেন জানি তাড়াহুড়ো করে স্কুটিটা থামাতে বলে। রঘু বলে, স্যার আপনি কি কিছু শুনেছেন? ভাস্কর না বললে রঘু বলে, মার্সির ঘড়ির মতো শব্দ আমি এখানে শুনতে পেয়েছি। মার্সিকে পড়ানোর সময় ওর হাতের ঘড়িটা ঠিক এমন ধরনেরই আওয়াজ করত। ভাস্কর তখন বুঝতে পারে মার্সির হাতের ঘড়িটা মার্সির লাশের সাথে আছে, আর সেই ঘড়িটার আওয়াজই রঘু শুনতে পেয়েছে। এমন সময় আবার আর একবার সেই ঘড়িটা আওয়াজ করতে থাকলে রঘু বুঝে যায় আওয়াজটা ভাস্করের সুটকেসের ভেতর থেকে আসছে। এইবার ভাস্কর কি বলবে? তখনই ভাস্কর কায়দা করে বলে, সুটকেসের ভেতরে যে ঘড়িটা আছে সেটা রাহুলের ঘড়ি। আমি মার্সির জন্মদিনে একই ঘড়ি ওদের দুজনকে গিফট করেছিলাম, আর সেই ঘড়িটাই আমি রাহুলের জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছি। এরপর ভাস্কর স্কুটিতে করে রঘুকে মেন রাস্তার সামনে নামিয়ে দেয়। সিন ইন্সপেক্টর গৌতমের কাছে আসলে দেখি গৌতম ভাস্করকে সন্দেহ করায় সে চুপি চুপি তার বাসায় এসেছে তদন্ত করতে। সে এক ধরনের কেমিক্যাল মেঝেতে স্প্রে করে বুঝতে পারে ভাস্করের রুমের মেঝেতে মানুষের রক্ত লেগেছিল, আর ভাস্কর সেই রক্তটা পরিষ্কার করেছে কোনো একটা অ্যাসিড দিয়ে। সিন ভাস্করের কাছে আসলে দেখি ভাস্কর সেই লোকটার নির্দেশ অনুযায়ী একটা গহীন জঙ্গলে এসেছে মার্সির লাশটা নিয়ে। লোকটা আগে থেকে সেই জঙ্গলে কাঠকয়লা সেট করে রেখে দিয়েছে মার্সির লাশটা পোড়ানোর জন্য। ভাস্কর মার্সির লাশটা সেই কাঠের উপরে রেখে দিলে লোকটা দূর থেকে ফোন করে ভাস্করকে বলে। ভাস্কর যেন ভিডিও কলে মার্সির লাশটা দেখায়। ভাস্কর ভিডিও কলে মার্সির লাশটা দেখালে লোকটা এবার লাশটা জ্বালিয়ে দিতে বললে ভাস্কর মার্সির লাশটা জ্বালিয়ে দেয়। এরপর ভাস্কর বাড়িতে ফিরে আসলে দেখতে পায় সেই লোকটা তার কথা মতো রাহুলের অপারেশনের বাকি টাকা তার বাড়িতে রেখে গিয়েছে। পরের দিন ভাস্কর হসপিটালে এসে রাহুলের অপারেশনের জন্য সেই টাকা জমা করে দিলে ডক্টররা রাহুলের অপারেশন শুরু করে। কিছুক্ষণ পর ডক্টররা অপারেশন শেষ করে ভাস্করদের জানায় অপারেশন সাকসেসফুল হয়েছে, কিছুক্ষণের মধ্যেই রাহুলের জ্ঞান ফিরে আসবে। কিন্তু অনেকক্ষণ হয়ে যাবার পরও রাহুলের হুঁশ ফিরে আসে না। তখন ভাস্করকে ডক্টর জানায় অপারেশন সাকসেসফুল হওয়ার পরেও রাহুল কোমায় চলে গেছে। এই সব শুনে ভাস্কর আর আনন্দিয়া কান্নায় ভেঙে পড়ে। পরের দিন সকালে দেখতে পাই ভাস্কর যে জঙ্গলে মার্সির লাশটা পুড়িয়ে রেখে এসেছিল, পুলিশ সেই লাশের খবরে জানতে পেরে ফরেন্সিক টিম তদন্ত করতে এসেছে। মার্সির মাকেও নিয়ে এসেছে পুলিশ। ফরেন্সিক টিম কঙ্কালের সাইজ দেখে বলা বলি করছিল ভিকটিমের বয়স 12-13 বছর হবে। এটা শুনে আস্থার ভেঙে পড়ে, কারণ মার্সির বয়সও 12-13 বছর ছিল। মেয়ের শোকে রাতের বেলায় আস্থার নিজেকে শেষ করে দেওয়ার জন্য ছাদ থেকে লাফ দেওয়ার চেষ্টা করলে ভাস্কর তাকে বাঁচিয়ে নেয়। আস্থার কাঁদতে কাঁদতে বলে, আবার সবাই বলা বলি করছিল লাশটা নাকি মার্সিরই, আমারই ভুলের কারণে মার্সি আমাকে ছেড়ে চলে গিয়েছে। ভাস্কর সান্ত্বনা দেওয়ার ভাষায় হারিয়ে ফেলে। পরের দিন ভাস্কর হসপিটাল আসলে ডক্টর তাকে জানায় রাহুলের সকল কিছুই নর্মাল, কিন্তু কেন জানি রাহুলের জ্ঞান ফিরছে না। সরি স্যার, আপনারা রাহুলকে বাসায় নিয়ে গিয়ে রাখতে পারেন। রাহুলকে বাসায় পাঠিয়ে দেয় ডক্টররা। ভাস্করের এবার মনে হতে থাকে তার পাপের সাজা ঈশ্বর রাহুলকে দিচ্ছে, কারণ মার্সির লাশটা তার কাছে থাকার পরও সে আস্থারকে কিছু জানায়নি এবং পুলিশকেও সে মিথ্যা বলেছে। তাই সে অস্ত্র দিয়ে নিজেই নিজেকে আঘাত করতে শুরু করে। তার চোয়াল দিয়ে অনর্গল রক্ত পড়তে শুরু করলে সে নিজেকে থামায় না। আনন্দিয়া এটা দেখে সাথে সাথে ভাস্করকে থামিয়ে নেওয়ার পর সে তার হাতের রক্তগুলো পরিষ্কার করে দেয়। কিন্তু ভাস্কর কাঁদতে কাঁদতে বলে, কিন্তু আমি দেখতে পারছি আমার হাতে রক্ত লেগে আছে। কারণ ভাস্করের এখন মনে হতে থাকে মার্সির মৃত্যু ও তার নাতির কোমায় চলে যাওয়াই সবকিছুই ঈশ্বর তার পাপের সাজা দিচ্ছে। তাই পরের দিনই ভাস্কর থানায় আসে পুলিশকে সেদিন রাতের সকল ঘটনা খুলে বলার জন্য। কিন্তু থানার বাহির থেকে গৌতম তাকে থামিয়ে বলে, আজ আবার এসেছেন মিথ্যা বলতে। সে গৌতমকে বলে, আমি সেদিন মিথ্যা বলেছিলাম আর আজ তাই সত্যটা বলতে থানায় এসেছি।
এটা শুনেই গৌতম কেন জানি ভাস্করকে আড়ালে নিয়ে আসে। ভাস্কর সেদিন রাতের সকল ঘটনা খুলে বলে। সে এটাও বলে সেদিন মার্সিকে কেউ ধর্ষণ করেছিল। এসব শুনে কেন জানি গৌতম ভাস্করকে বলে, তুমি যদি পুলিশের কাছে গিয়ে সবকিছু খুলে বলো তাহলে ওরা তোমাকে দোষী বানিয়ে এই কেসটা বন্ধ করে দিবে। ভাস্কর বলে, এই সব কিছু বলার পর যদি আমার ফাঁসিও হয়ে যায় তাতেও আমার কোনো আফসোস নেই। গৌতম তখন বলে, আপনি তো পুলিশদের সত্যটা জানিয়ে নিজের ভেতরটা হালকা করতে চাচ্ছেন, কিন্তু এতে অফিসাররা আপনাকেই ফাঁসিয়ে দেবে আর আসল খুনি এই ফাঁকে নিস্তার পেয়ে যাবে। তাই পাগলামি না করে আমার কথা শুনুন। আপনার কি কাউকে সন্দেহ হয়? ভাস্কর তখন বলে, হঠাৎ করে আমার নাতির অপারেশনের জন্য আমার অনেক টাকার প্রয়োজন ছিল। সেই খুনি তখন আমাকে ফোন করে বলেছিল আমি যদি মার্সির লাশটা তার কথা মতো পুড়িয়ে ফেলি তাহলে সে আমাকে নাতির অপারেশনের জন্য সকল খরচ দিবে। আর আমি তাই লোকটার কথা অনুযায়ী সেটাও করেছিলাম। কিন্তু লোকটা আমাকে কোনো প্রাইভেট অ্যাপস থেকে কল করেছিল। গৌতম এই সব শুনে ভাস্করকে দুপুরে একটা জায়গায় আসতে বলে। ভাস্কর বাড়িতে এসে আনন্দিয়াকে বলে সে পুলিশকে সকল ঘটনা জানায়নি। এটা শুনে আনন্দিয়া রেগে বলে, তোমার পাপের কারণে ভগবান আমাদের নাতি রাহুলকে সাজা দিচ্ছে। দুপুরে গৌতম ভাস্করকে নিয়ে সেই নাম্বারের ডিটেলস জানতে একটা জায়গায় আসে। সেখানকার একজন লোক জানায় এই নাম্বারটা পিন্সি নামের একটা মেয়ের নামে রেজিস্টার্ড করা আছে। এরপর গৌতম ভাস্করকে নিয়ে পিন্সি নামের সেই মেয়েটার অ্যাড্রেসে আসে। সে সেখানকার একটা লোককে পিন্সির ফটো দেখালে লোকটা জানায় 3 বছর আগে পিন্সি তাদের বাড়িতেই পেইং গেস্ট ছিল, কিন্তু কিছুদিন থাকার পরেই আমাদেরকে জানিয়েছিল ও কোট্টারাম রোডের পাশে হোস্টেলে থাকবে, আর সেই অনুযায়ী পিন্সি এখান থেকে চলে গিয়েছিল। এরপর গৌতম ভাস্করকে নিয়ে সেই হোস্টেলে আসে। হোস্টেলের ম্যাডাম তখন বলে পিন্সি এখানেই থাকতো, কিন্তু 3rd সেমিস্টারের পর সে এখান থেকে চলে গিয়েছিল। গৌতম তখন জানতে চাই পিন্সির পরিবার সম্পর্কে আপনি কি কিছু জানেন? মহিলাটা বলে, আমার জানা মতে পিন্সির কোনো পরিবার ছিল না, কিন্তু প্রতিনিয়ত একজন গার্ডিয়ান হিসেবে এখানে দেখা করতে আসতো। লোকটার নাম ইরাক্কম পাট্টা। গৌতম তখন ভাস্করের থেকে জানতে চাই এই নামে আমাদের গ্রামে কেউ কি আছে? ভাস্কর নামটা শুনে বলে, আমার মনে হচ্ছে এই নামের কেউ ক্রিশ্চেন। আমরা চার্চের ফাদার পাস্টারকে এই নামটা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে পারি। এরপর তারা চার্চের ফাদার পাস্টারের কাছে আসে এটা জানার জন্য যে সে ইরাক্কম পাট্টা নামের কোনো লোক সম্পর্কে জানে কিনা। কিন্তু কিছু বলার আগেই সেখানে একটা সিস্টার আছে পাস্টারের থেকে পাস্টারের সাইন নেওয়ার জন্য। পাস্টার যখন সিস্টারের সেই কাগজটায় সাইন করছিল তখন তারা অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে ইরাক্কম পাট্টা নামের যে লোকটাকে তারা খুঁজছে সেই লোকটা আর কেউ নাই, পাস্টারই। এমন সময় আবার কেউ পাস্টারকে কল করে। পাস্টার তখন একটু অপ্রস্তুত হয়ে সেই কলটা কেটে দেয়। তারা আরো লক্ষ্য করে পাস্টারের আর একটা ফোন টেবিলের উপরে আছে। পাস্টারের দুটো ফোন দেখে পাস্টারের প্রতি তাদের আরো সন্দেহ হওয়া শুরু করে। তারপরেও পাস্টারকে তারা বুঝতে না দিয়ে খুব নর্মালি পিন্সির ব্যাপারে জিজ্ঞাসা করে যে সে পিন্সিকে চেনে কিনা। পাস্টারও তখন নর্মালি জানায় সে পিন্সিকে চেনে। সে এই গ্রামে আসার কিছু বছর আগে টাউন শহরের চার্চের ফাদার ছিল। পিন্সি ওই চার্চেরই একজন মেম্বার ছিল। ওর বাবা মা খুব একটা ভালো মানুষ ছিলেন না, তাই আমি ওকে সাহায্য করার জন্য সেই সময় মাঝে মাঝে ওর সাথে দেখা করতাম। ব্যাস এতটুকুই। গৌতম তখন জানতে চাই পিন্সি এখন কোথায় আছে আপনি কি বলতে পারবেন? পাস্টার তখন বলে পিন্সি আর এই দুনিয়াতে নেই। 2 বছর আগেও হঠাৎ করেই নিখোঁজ হয়ে গেছে। এমন সময় ভাস্কর পাস্টারের রুমের তাকে অনেকগুলো স্প্রিটের বোতল দেখতে পায়। ভাস্করের মনে পড়ে যায় সেদিন মার্সির কাপড় থেকে স্প্রিটের গন্ধ বের হচ্ছিল। সে গৌতমকে জানায় সেদিন মার্সিকে যে ধর্ষণ করেছিল তার স্পিরিট খাওয়ার নেশা ছিল। এই সব কিছু শুনে গৌতম সাথে সাথে পাস্টারের গলা চেপে ধরে বলে, ওই মেয়েগুলোকে তুই কোথায় গায়েব করেছিস? পাস্টার বলে, আমি সত্যি বলছি আমি জানি না ওরা কোথায়। ভাস্কর বলে, তাহলে স্পিরিটের বোতল তোর চেম্বারে আসলো কিভাবে? পাস্টার তখন বলে, কিছুদিন ধরে তার রাতে ঘুম আসছে না, তাই সে ঘুমের জন্য এটা ব্যবহার করে থাকে। আর মার্সি যখন গায়েব হয়েছিল সেই সময় সে চার্চে ছিল। ভাস্কর তখন জানতে চাই এই স্পিরিটের বোতলগুলো তোমাকে কে সাপ্লাই করে? তখন পাস্টার যেটা জানায় সেটা মাথায় খারাপ করে দিবে। পাস্টার বলে, যেদিন মার্সি নিখোঁজ হয় সেদিন রাতে আমি মার্সির টিউশন মাস্টার রঘুকে চার্চের সামনে দৌড় যেতে দেখেছিলাম, আর এই স্পিরিটের বোতলগুলো আমাকে রঘুই সাপ্লাই করে থাকে। পরদিন সকাল আসলে দেখি রঘুকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। পুলিশ রঘুর ফোন চেক করে দেখে রঘু মার্সিকে না জানিয়ে অনেকগুলো ফটো তুলে রেখেছে তার ফোনে। আর বাকি যে মেয়েগুলো নিখোঁজ হয়েছিল সেই মেয়েগুলোরও টিচার রঘুই ছিল। এইবার আমাদের দেখানো হয় সবসময় রঘু মার্সির উপর নজর রাখত।
এবং সুযোগ পেলেই সে মার্সির শরীরে বাজেভাবে স্পর্শ করত। রঘুকে থানায় নিয়ে আসা হলে ডিএসপি কুট্টানের কাছে জানতে চাই, এই রঘুর বিরুদ্ধে আমাদের কাছে কি পাকাপোক্ত প্রমাণ আছে? কুট্টান বলে, রঘু নিজেই আমাদের কাছে সকল দোষ স্বীকার করেছে। সিনথানার বাহিরে আসলে দেখি রঘুর শাস্তির জন্য ভিকটিমের বাবা মা মিছিল শুরু করেছে। পাবলিক বলাবলি করছিল রঘুর টিউশনের নাম করে একের পর এক মেয়েকে টার্গেট করে থাকে। পুরো দেশে নিউজ ছড়িয়ে যায় এই রঘু মাস্টারই মেয়েদেরকে টার্গেট করে রেপ করে তাদেরকে মেরে ফেলে। সে তখন রঘুকে বলে, তুমি এমন নিজ কাজ কিভাবে করতে পারো? তুমি মার্সির মতো ছোট মেয়েকে রেপ কিভাবে করতে পারো? রঘু বলে, আপনি কি বলছেন স্যার? রঘু বলতে শুরু করলে সিন কিছু বছর আগের ফ্ল্যাশব্যাকে যায়। আমরা দেখি রঘু মাস্টার আর মার্সির মা অ্যাস্থার একে অপরকে ভালোবাসতো। তারা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তাদের ধর্ম ছিল আলাদা। তাই তাদের বাড়ি থেকে মেনে না নিলে তারা পালিয়ে অন্য শহরে গিয়ে একে অপরকে বিয়ে করে নেয়। কিন্তু অ্যাস্থারের পরিবার আবার সেখানে গিয়ে রঘুকে মেরে অ্যাস্থারকে ফিরিয়ে নিয়ে আসে তাদের বাড়িতে। এরপর অ্যাস্থারের পরিবার অ্যাস্থারকে জোর করে সোলোমনের সাথে বিয়ে দিয়ে দেয়। কিন্তু সোলোমনকে বিয়ে করার পর অ্যাস্থারের জীবন নরকে পরিণত হয়ে যায়, কারণ সোলোমন ছিল পাক্কা মদখোর। সে প্রতিনিয়ত মদ খেয়ে বাড়িতে ফিরে অ্যাস্থারকে মারধর করত। এসব কিছু সহ্য করতে না পেরে অ্যাস্থার অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু কিছুদিন পরেই অ্যাস্থার জানতে পারে সে প্রেগনেন্ট। তাই অ্যাস্থার চিন্তা করে সে সব চিন্তাধারা বাদ দিয়ে তার বাচ্চার জন্য এখন বাঁচবে। কিন্তু একদিন সোলোমন অনেক নেশা করার পর অজ্ঞান হয়ে পড়েছিল। অ্যাস্থার সোলোমনকে হাসপাতালে নিয়ে আসলে ডক্টর অ্যাস্থারকে জানায় সোলোমন অতিরিক্ত নেশা করার কারণে বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। আর সেদিনই অ্যাস্থার বুঝতে পেরেছিল মার্সি আর কারো মেয়ে নয়, রঘুরই সন্তান। সিন বর্তমানে আসলে রঘু কাঁদতে কাঁদতে বলে, মার্সি আমার মেয়ে, আমি কিভাবে ওর সাথে এমনটা করতে পারি? সিন তখন অ্যাস্থারের কাছে আসতে দেখি এই সব কাহিনী ভাস্করকে সে খুলে বলছে। অ্যাস্থার বলে, শুধু আমি জানতাম মার্সি সোলোমনের মেয়ে নয়, রঘুর মেয়ে, কিন্তু ওদের সবার আগে মার্সি আমার মেয়ে। আর এর জন্যই আজ পর্যন্ত আমি এই কথা কাউকে বলিনি। কিন্তু কিছু বছর পর একদিন আবার আমার সাথে রঘুর দেখা হয়, কিন্তু আমি ওকে বলিনি যে মার্সি ওর মেয়ে। কিন্তু রঘু কোনোভাবে জেনে চাই মার্সি ওরই মেয়ে। তাই সে প্রতিনিয়ত অ্যাস্থারের কাছে এসে বলতো সে তাকে নিয়ে আবার অন্য কোথাও পালিয়ে যেতে চায়। কিন্তু অ্যাস্থার কোনোভাবেই রাজি হয় না, কারণ সে দ্বিতীয়বার আর একই ভুল করতে চায় না। সে তার ভাগ্যকে মেনে নিয়েছে। সে মার্সি আর সোলোমনকে নিয়ে বাকি জীবনটা পার করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই সব কিছু মেনে নিতে পারছিল না রঘু। সে তখন অ্যাস্থারের কাছ থেকে তার মেয়েকে চেয়ে বসে, কিন্তু অ্যাস্থার মার্সিকে দিতে রাজি হয় না। আর তখন দেখানো হয় এ কারণেই মার্সি যখন রঘুর কাছে টিউশনি নিতে আসতো তখন রঘু মার্সিকে খারাপ নজরে নয়, তাকে বাবার মতো ভালোবাসতো। রঘু বলে, কিন্তু একদিন যখন আমি মার্সির বাড়িতে গিয়েছিলাম তখন অ্যাস্থার আমাকে মার্সিকে পড়ানোর জন্য টাকা দিচ্ছিল। তখন আমি বলেছিলাম আমি আমার নিচের মেয়েকে পড়িয়ে তোমার থেকে কখনোই টাকা নিতে পারবো না। সেদিন অ্যাস্থারের সাথে রঘুর এই কথা নিয়ে অনেক কাটাকাটি হয় অ্যাস্থারের সাথে। কিন্তু এরপর যখন তারা রুমের বাইরে আসে তারা দেখতে পায় তাদের সকল কথাবার্তায় মার্সি শুনে ফেলেছে এবং সে বুঝে গিয়েছে তার মায়ের সাথে অনেক আগে থেকেই রঘুর সম্পর্ক ছিল এবং সে রঘুরই মেয়ে। এরপর থেকে মার্সি পুরো একাকী থাকতে শুরু করে। সে তার মায়ের সাথে কথা বলাও বন্ধ করে দেয় এবং সে রঘুর কাছেও টিউশনি করতে চায় না। এরপর থেকে মার্সি অ্যাস্থারকে এড়িয়ে চলতে শুরু করে। অ্যাস্থার একদিন মার্সিকে বলে, তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো বলো? মার্সি তখন বলে, আমি জানতাম বাবা খারাপ, কিন্তু এখন তো দেখছি তুমি বাবার থেকেও খারাপ। এই কথা শুনে অ্যাস্থার পুরোপুরি ভেঙে পড়েছিল। তখনই সে নিজের মনকে শান্ত করার জন্য চার্চে গিয়েছিল। চার্চ থেকে ফেরার সময় আবার রঘু অ্যাস্থারের রাস্তা আটকায়। সে অ্যাস্থারকে বলে এখনো তাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করতে রাজি আছে, কিন্তু অ্যাস্থার তখনও রঘুর কথায় রাজি হয় না। এই সব কিছু অ্যাস্থার ভাস্করকে বলে কাঁদতে থাকলে ভাস্কর তখন বলে, তাহলে সকল দোষ রঘু নিজের ঘাড়ে কেন নিয়েছে? অ্যাস্থারও তখন বলে, এই কথা তো আমার মাথা তো আসছে না। অন্যদিকে সিন রঘুর কাছে আসলে দেখি গৌতমও রঘুকে একইভাবে বলছে, তুমি কেন পুলিশের কাছে স্বীকার করলে যে এই সব কিছু তুমিই করেছো? তখন দেখানো হয় কুট্টান রঘুকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলে রঘু এই সকল কিছু কুট্টানকে খুলে বলার পর সে আরো কুট্টানকে বলেছিল, সেই দিন রাতে যখন অ্যাস্থার আমার কথা মেনে না নেয় তার কিছুক্ষণ পর আমি মার্সিকে এইসব জানানোর জন্য ওর বাড়িতে গিয়েছিলাম। কিন্তু তখন সোলোমন কান্নাকাটি করছিল মার্সির জন্য এবং সোলোমন রঘুকে দেখতেই তার দিকে ছুটে যায় মারতে। আর তখনই মিসআন্ডারস্ট্যান্ডিং ভাবে সোলোমন নিচে পড়ে যায়। রঘুর সাথে সাথে নিচে এসে দেখে সোলোমন উপর থেকে নিচে পড়ার কারণে মারা গেছে।
সোলোমনের এই অবস্থা দেখে সাথে সাথে সে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এই সব কিছু শুনে কুট্টান বলে, এই প্ল্যান কি তুমি একাই বানিয়েছো নাকি এর সাথে অ্যাস্থারও শামিল আছে? রঘু বলে, না স্যার, অ্যাস্থার এসব কিছুর কোনোটাই জানে না। কিন্তু কুট্টান বলে, তুই আমাকে বোকা বানানোর চেষ্টা করছিস। তুই আর অ্যাস্থার মিলেই সোলোমন আর মার্সিকে মেরেছিস নিজেদের রাস্তা ক্লিয়ার করার জন্য, এবং এই খবর আমি এখনই পুরো নিউজ মিডিয়াকে জানিয়ে দিব। তখন রঘু বুঝতে পারে এই খবর যদি পুলিশেরা পুরো জায়গায় ছড়িয়ে দেয় তাহলে অ্যাস্থারের চরিত্র নিয়ে সবাই আঙুল তুলবে, আর তাই পুলিশদের কাছে বলেছিল এই সবকিছু একাই করেছে সে। গৌতম আর ভাস্কর এই সবকিছু শুনে বুঝতে পারে রঘু নির্দোষ, এই সব কিছুর পেছনে অন্য কেউ আছে, আর সে আবার অন্য কোনো মেয়েকে নিজের শিকার বানানোর জন্য টার্গেট করছে। হঠাৎ গৌতমের একটা বিষয়ে সন্দেহ হয়, তাই সাথে সাথে পাস্টারের কাছে আসে। সে পাস্টারের কাছে এসে বলে, আপনি সেদিন প্রিন্সির মায়ের ব্যাপারে কি যেন বলেছিলেন, ওর মা বাবার নাকি সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। পাস্টার তখন বলে, প্রিন্সির মা অন্য কারোর সাথে সম্পর্কে ছিল, আর তাই প্রিন্সির বাবা প্রিন্সির মাকে ছেড়ে চলে গিয়েছিল। এমনও হতে পারে প্রিন্সির যে বাবা ছিল সে আসল বাবা ছিলই না প্রিন্সির, প্রিন্সি তার মায়ের অবৈধ সন্তান ছিল। এই কথা শুনে গৌতমের মনে হতে থাকে যে মেয়েগুলো নিখোঁজ হচ্ছে সেই মেয়েগুলো তার মায়ের অবৈধ সন্তান। তাই এবার গৌতম এই শুভার বাড়িতে আসে। সে শুভার মাকে ভয়ে ভয়ে এক পর্যায়ে বলেই ফেলে, আমরা নতুন একটা ক্লু খুঁজে পেয়েছি, এই সূত্র ধরে যদি আমরা এগোই তাহলে খুব সহজেই আমরা সে দোষীকে ধরে ফেলবো, কিন্তু আপনাকে সত্যটা বলতে হবে। শুভার মা বলতে আদেশ দিলে গৌতম বলে, শুভা কি আপনার আর আপনার হাজবেন্ডের মেয়ে নাকি? এই কথা শুনে শুভার মা তখনই গৌতমকে বের হয়ে যেতে বলে। তখন গৌতম বলে, দেখুন, আপনি আপনার মেয়েকে অনেক বছর ধরে খুঁজছেন, আপনি যদি সত্যিটা আমাকে বলেন তাহলেই আমরা খুনিকে ধরতে পারবো। শুভার মা এবার যেটা বলে সেটা আর আমি বলছি না, শুভা ও শুভার মায়ের অবৈধ সন্তান ছিল। গৌতম ভাস্করের কাছে এসে বলে, আমি তদন্ত করে যেটা বুঝতে পেরেছি প্রতিটা নিখোঁজ মেয়ের বাবা অন্য কেউ ছিল, আর প্রতিটা মাই তাদের স্বামীর কাছে সেই কথাটা লুকিয়ে রেখেছে। এমন সময় আবার নিউজে বলতে থাকে কিছুদিন আগে একটা মেয়ের কঙ্কাল পাওয়া গিয়েছিল। পুলিশের টিম মনে করেছিল মার্সি নামের যে মেয়েটা নিখোঁজ হয়েছিল কঙ্কালটা তারই, কিন্তু পোস্টমর্টম করার পর পুলিশ কনফার্ম হয়েছে সেটা মার্সির লাশ নয়। এখানে আমাদের সাথে সাথে গৌতমও শকড হয়, কারণ আমরা দেখেছিলাম সেই দিন ওই জঙ্গলে নিয়ে গিয়ে ভাস্কর মার্সির লাশটা পুড়িয়ে ফেলেছিল, তাহলে মার্সির কঙ্কালটা সেখান থেকে গায়েব কিভাবে হয়ে গেল? তখনই সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখানো হয় যখন সেই খুনি মার্সির লাশ পুড়িয়ে ফেলার বিনিময়ে ভাস্করকে টাকা দিতে চেয়েছিল। তখন ভাস্কর একটা প্ল্যান করেছিল, সেদিন ওই রাতেই তার জানাশোনা লোক দিয়ে একটা কবরস্থান থেকে 10 বছরের মেয়ের একটা কঙ্কাল বের করেছিল। এরপর সে খুনির কথা মতো মার্সির লাশের সাথে সাথে সেই কঙ্কালটাও নিয়ে এসেছিল। এরপর সে মার্সির লাশের কাপড়ের উপর এমন একটা তরল ছিটিয়েছিল যেটাতে মার্সির লাশটা খুব তাড়াতাড়ি পুড়বে না। সে খুনির কথা মতো ভিডিও কলে মার্সির লাশটা যে সে পুড়িয়ে ফেললো সেটা দেখানোর পর সাথে সাথে ফোনটা কেটে দিয়ে সে মার্সির লাশটার সাথে সাথে আগুনের ভেতর থেকে বের করে নেয় এবং কবরস্থান থেকে নিয়ে আসা সেই কঙ্কালটা সেখানে রেখে দিয়েছিল। এরপর সে মার্সির লাশটা নিয়ে একটা গোপন ঘরে সংরক্ষণ করে রাখে। এই সব কিছু ভাস্করের থেকে শুনে গৌতম বলে, তার মানে এতক্ষণ হয়তো সেই খুনি বুঝতে পেরেছে সেই দিন খুনিকে তুমি ধোকা দিয়েছিলে। ভাস্কর বলে, হ্যাঁ, বুঝতে তো অবশ্যই ফেলেছে, এবার হয়তো আমাকে মারার চেষ্টা করবে। এমন সময় আবার সেই খুনি আগের মতোই প্রাইভেট নাম্বার থেকে ভাস্করকে কল করে। ভাস্কর ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলে লোকটা বলে, যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি চালাক তুই। এতদিন যা কিছু হয়েছে সেই সব কিছুই আমার কারণে হয়েছে, কিন্তু এখন থেকে যা ঘটবে তোর জন্য ঘটবে, দেখতে থাক আমি কি করি এবার। এই সব শুনে ভাস্কর আর গৌতম বুঝতে পারে খুনি আবারও মেয়েদেরকে কিডন্যাপ করতে চলেছে। তাদের তখনই মনে পড়ে যায় তাদের পাশের গ্রামে আজ রাতে মেলা হতে চলেছে, তাই গৌতম আর ভাস্কর রাতে সেই মেলাতে আসে খুনিকে ধরার জন্য। তো অনেকক্ষণ নজর রাখার পর ভাস্কর দেখতে পায় একটা লোক একটা ছোট্ট মেয়েকে জোর করে মেলা থেকে বের করে নিয়ে যাচ্ছে। ভাস্কর সাথে সাথে সেই লোকটাকে দাঁড় করিয়ে বলে, কে তুই, আর বাচ্চাটাকে নিয়ে কোথায় যাচ্ছিস? লোকটা তখন বলে, আপনি কে? আমি আমার মেয়েকে কোথায় নিয়ে যাব না রাখবো সেটা কি আপনাকে কৈফিয়ত দিব? ভাস্কর তখন মেয়েটাকে জিজ্ঞাসা করে, বেটি এই লোকটা তোমার কে হয়? মেয়েটা তখন জানায় লোকটা তার বাবা। ভাস্কর তখন লোকটার থেকে ক্ষমা চায় কারণ সে ভুল লোককে টার্গেট করেছিল। মেলা শেষ হয়ে যায়, বাট গৌতম আর ভাস্কর মেলাতে অস্বাভাবিক কিছুই দেখতে পায় না। এমন সময় সেই খুনি আবার ভাস্করকে ফোন করে। ভাস্কর ফোনটা রিসিভ করলে লোকটা জানায় সে এবার গৌতমের মেয়ে কাইলকে কিডন্যাপ করেছে। ভাস্কর এটা শুনে তখন লোকটাকে বলে, তুমি আমার থেকে মার্সির লাশটা চাও তো? ঠিক আছে,
আমি তোমাকে দিয়ে দিব মার্সির লাশটা। লোকটা তখন বলে, ঠিক আছে, তুমি মার্সির লাশটা নিয়ে আমার পাঠানো লোকেশন মতো রাত 2টোর সময় চলে আসবে, কিন্তু মনে রেখো একা আসবে কিন্তু। ওই পুলিশটার সাথে কোনো প্ল্যান করলে আমি কিন্তু পুলিশটার মেয়েকে মেরে ফেলবো। এই বলে সেই খুনিটা কলটা কেটে দিলে ভাস্কর গৌতমকে নিয়ে সেই গুপ্ত রুমে আসে, যেখানে সে মার্সির লাশটা লুকিয়ে রেখেছিল এতদিন ধরে। কিন্তু সেখানে এসে দেখতে পায় কে যেন সেই রুমের তালাগুলো ভেঙে ফেলেছে। ভাস্কর তাড়াহুড়ো করে রুমের ভেতরে ঢুকলে বুঝতে পারে লাশটা গায়েব। কেউ মার্সির লাশটা চুরি করে সেখান থেকে নিয়ে গেছে। ভাস্কর তখন গৌতমকে বলে, এমনও তো হতে পারে সেই খুনি মার্সির লাশটা চুরি করে নিয়ে গেছে আর এখন আমাদের সাথে নতুন খেল খেলছে। কিন্তু গৌতম বলে, না, যদি খুনি মার্সির লাশটা কোনোভাবে পেয়ে যেত তাহলেও কখনোই আমার মেয়েকে কিডন্যাপ করে নতুন ভাবে রিস্ক নিত না। ভাস্কর আর গৌতম বুঝতে পারছিল না তাহলে কে মার্সির লাশটা গায়েব করলো। এমন সময় সেই খুনি ভাস্করকে আবার কল করে। লোকটা ভাস্করকে বলে সে যেন এখনই মার্সির লাশটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। গৌতমও তখন ভাস্করের সাথে যেতে চাইলে ভাস্কর রাজি হতে চায় না, কারণ কোনোভাবে যদি সেই খুনি জেনে যায় তাহলে কাইলকে সেই খুনি মেরে ফেলতে পারে। গৌতম তখন ভাস্করকে বলে, আপনি একা একা গিয়ে কি করবেন ওই খুনির কাছে? আপনার কাছে তো মার্সির বডিও নেই, ওই খুনি আপনাকে মেরে ফেলতে পারে। ভাস্কর তখন বলে, এই সময় আমাদের এইসব কিছু ভাবলে চলবে না, যেভাবে হোক আমাদের কাইলকে বাঁচাতে হবে, তাই প্লিজ স্যার আমাকে একা একাই ওখানে যেতে দিন। গৌতম তখন ভাস্করের কাছে একটা ট্র্যাকার দেয়, আর যেটার মাধ্যমে গৌতম তার পিছু পিছু যেতে পারে। এরপর ভাস্কর সেখান থেকে তার বাড়িতে এসে একটা কলা গাছ কাটে এবং সেই কলা গাছটা মার্সির লাশের মতো করে একটা কাপড় দিয়ে জড়ায়। এরপর সে এটা প্র্যাকটিস করতে থাকে, সেই খুনিকে যখন মার্সির লাশটা দেওয়ার নাম করে কোমর থেকে ছুরি বের করে তখনই সেই খুনিকে হত্যা করবে। তো এরপর ভাস্কর গাড়ি নিয়ে সেই খুনির দেওয়া লোকেশনে ফলো করে যেতে থাকে। অন্যদিকে আমরা দেখি গৌতম কুট্টানকে রিকোয়েস্ট করে পুলিশের একটা টিম নিয়ে ভাস্করকে ট্র্যাক করে ভাস্করকে ফলো করার চেষ্টা করছে। তো ভাস্কর কিছুক্ষণের মধ্যেই খুনির দেওয়া লোকেশন অনুযায়ী একটা জঙ্গলে এসে পৌঁছায়। সেখানে এসে ভাস্কর দেখতে পায় সেই খুনি তার মুখটা গামছা দিয়ে বেঁধে আগে থেকেই তার জন্য অপেক্ষা করছে। এরপর ভাস্কর মার্সির লাশের মতো করে নিয়ে আসে সেই কলা গাছটা খুনির কাছে এবং লাশটা দেওয়ার সময় ভাস্করের প্ল্যান মতো ভাস্কর লাশটা ফেলে দিয়ে সাথে সাথে কোমর থেকে ছুরি বের করে খুনিকে আঘাত করতে গেলে খুনি ভাস্করের হাতটা ধরে ফেলে, আর এইবার তাদের মধ্যে লড়াই শুরু হয়। আর অন্যদিকে আমরা গৌতমকে দেখতে পাই যে ট্র্যাকারের মাধ্যমে ভাস্করকে ট্র্যাক করছিল, কিন্তু ট্র্যাকারটা কাজ না করায় গৌতম আর ভাস্করকে ট্র্যাক করতে পারছিল না। তাই গৌতম দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল সে এখন কি করবে আর কোন দিকে যাবে। অন্যদিকে ভাস্করকে দেখা যায় সেই খুনি তাকে মেরে অনেকটাই দুর্বল করে ফেলেছে, কিন্তু ভাস্করও কম যায় না। সেই সময় খুনির মুখে মাটি ছুঁড়ে মারে, আর যার ফলে খুনি আর কিছুই দেখতে পারছিল না। আর সেই সুযোগে ভাস্কর খুনির গাড়ির কাছে এসে কাইলকে দেখতে পেয়ে কাইলকে গাড়ি থেকে বের করে, কিন্তু তখনই সেই খুনিটা এসে ভাস্করকে আবার চাপটে ধরে। অন্যদিকে সিন গৌতমের কাছে আসলে বুঝতে পারি গৌতমও জঙ্গলে পৌঁছে গিয়েছে, বাট লোকেশন ট্র্যাক করতে না পারায় সে বুঝতে পারছে না। তাই তখনই গৌতম তার পুলিশ টিমকে চারিদিকে ছড়িয়ে যেতে বলে যাতে ভাস্করকে তারা খুব সহজেই খুঁজতে পায়। অন্যদিকে ভাস্করকে দেখা যায় সেই খুনির মুখ থেকে গামছাটা সরানোর চেষ্টা করছে সে। যখন সে খুনির মুখ থেকে গামছাটা খুলতে সক্ষম হয় তখন ভাস্কর অবাক হয়ে যায়। সে দেখতে পায় লোকটা আর কেউ না, প্রথমে শুভা নামের যে মেয়েটা নিখোঁজ হয়েছিল সেই মেয়েটার বাবা। কিন্তু এই লোকটাই কেন তার নিজেরই মেয়েকে কিডন্যাপ করতে যাবে সেটা একটু পরে জানতে পারবেন। তখন দেখানো হয় মার্সির মা এস্থার যখন সেদিন চার্চের দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিল তখন সুযোগ বুঝে শুভার বাবাই মার্সিদের বাড়িতে ঢুকেছিল। সিন আবার বর্তমানে আসলে শুভার বাবা বলে, ভাস্কর তুই মার্সির লাশটা দিয়েই মেয়েটাকে নিয়ে যা। ভাস্কর বলে, ঠিক আছে তুই বাচ্চাটাকে ছেড়ে দে, আমি তোকে মার্সির লাশটা দিয়ে দিব। তখন শুভার বাবা বলে, তুই আমাকে সেই প্রথম থেকেই বেকুব বানিয়ে আসছিস। এই বলে সে আবারও ভাস্করকে মারতে শুরু করে। সে ভাস্করকে মারতে মারতে একটা সময় মেরেই ফেলার জন্য তার মাথাটা পানির নিচে চেপে ধরে। এই বুঝি ভাস্কর শেষমেশ সে ভাস্করকে জমের দুয়ারে পাঠিয়ে দিবে। সেই সময় ভাস্করের কুকুর জ্যাকি ভাস্করকে বাঁচানোর জন্য শুভার বাবার উপরে ঝাঁপিয়ে পড়ে, আর ভাস্কর এবারের মতো বেঁচে যায়। আর এরপর শুভার বাবা রেগে জ্যাকিকে মারার সিদ্ধান্ত নেয়। সে জ্যাকিকে ছুঁড়ে ফেলে দিয়ে অজ্ঞান করে ফেলে, আর
আর এরপর জ্যাকিকে মারার জন্য বড় একটা পাথর নিয়ে জ্যাকির কাছে আসে। সে বলে এই শালা কুত্তাটার জন্যই সব কিছু হয়েছে। সিন আবার ফ্ল্যাশব্যাকে গেলে দেখানো হয় সেদিন শুভার বাবা মার্সিকে ধর্ষণ করার পর যখন মার্সিকে কাঁধে নিয়ে পালাচ্ছিল তখন এই জ্যাকি এই সব কিছু দেখে ফেলেছিল এবং সে শুভার বাবার রাস্তা আটকে ছিল। আর সে কারণেই শুভার বাবা মার্সিকে নিয়ে সেখান থেকে বের হতে পেরেছিল না। সে মার্সির লাশটা সেখানে রেখে সিঁড়ি বয়ে নিচে কোনো রকমে সেখান থেকে সেদিন পালিয়েছিল। সিন বর্তমানে আসলে শুভার বাবা জ্যাকিকে পাথর দিয়ে আঘাত করে। জ্যাকিকে মারা দেখে ভাস্কর পুরো ক্ষেপে যায়। আর তারপর তো ভাস্কর লোকটাকে মারার আগেই গৌতম পুলিশ টিম নিয়ে সেখানে পৌঁছে যায় এবং সেই লোকটাকেও বাঁচিয়ে নেয়। ভাস্কর দেখে তার আদরের কুকুর জ্যাকি মারা গেছে। সে জ্যাকির জন্য কান্নায় ভেঙে পড়ে। সিন পরদিন সকালে থানায় আসলে আমরা দেখতে পাই শুভার বাবাকে মেরে এরকম অবস্থা করেছে পুলিশেরা। কুট্টান তখন ডিএসপি কে বলে, স্যার এই লোকটা এক ধরনের সাইকো, এর সাথে এর বইয়ের সম্পর্ক খুব একটা ভালো না। ও প্রতিটা সময় ওর ক্লিনিকেই কাটায়। চিকিৎসার জন্য ক্লিনিকে আসা বাচ্চাগুলোকেও প্রতিটা সময় খারাপ নজরে দেখতো। স্কুলে যখন হেলথ চেক আপ হয় তখন ও প্রতিনিয়ত স্কুলে গিয়ে বাচ্চাদের হেলথ চেক আপ করাতো এবং সেখান থেকেই ও বাচ্চাদেরকে টার্গেট করত। এরপর সে সেই মেয়েগুলোর বাবা মায়ের বিষয়ে তদন্ত করার পর যখন বুঝতে পারে মেয়েগুলো তাদের বাবা মায়ের অবৈধ সন্তান, এরপর সেই মেয়েগুলোকে টার্গেট করে ওদের ব্লাড স্যাম্পল কালেক্ট করে ল্যাবে নিয়ে গিয়ে টেস্ট করত। তখন সেই মেয়েগুলোকে টার্গেট করত। প্রথমে নন্দিনী নামের একটা বাচ্চা মেয়েকে মেলা থেকে কিডন্যাপ করে ধর্ষণ করে ওর লাশটা জ্বালিয়ে দিয়েছিল যাতে পুলিশেরা তার বিরুদ্ধে কোনো প্রমাণ বের করতে না পারে। হঠাৎ একদিন শুভার রক্ত ল্যাবে নিয়ে গিয়ে টেস্ট করে যখন জানতে পারে যে শুভারও মাসিক হয়নি, তখন সে নিজের মেয়েকেও টার্গেট বানায় এবং সে নিজের মেয়েকেও মেলা থেকে একটা জায়গায় নিয়ে গিয়ে রেপ করে ওর লাশটাও জ্বালিয়ে দিয়েছিল এবং এভাবেই নিজের স্যাটিসফ্যাকশনের জন্য অনেক বাচ্চাকে ধর্ষণ করে মেরে ফেলেছে। এরপর ডিএসপি লোকটাকে মারতে মারতে বলে, তাহলে তুই মার্সির লাশটা কি করেছিস? তখন ভাস্কর পাশ থেকে বলে, আমি জানি মার্সির লাশটা কোথায়। আর এরপর তো এই সব কিছু জানার পর এস্তর ভাস্করকে কষে একটা থাপ্পড় মারে। গৌতম তাড়াহুড়ো করে ভাস্করকে তুলে বলে, স্যার আপনার লাগেনি তো? ভাস্কর তখন মন খারাপ করে বলে, আমি থাপ্পড়টার প্রাপ্য ছিলাম। এরপর সিন বেশ কিছু মাস পরে আসে। আমরা দেখি পুলিশ ভাস্করকে জামিন করে দিয়েছে। গৌতম ভাস্করকে তার বাড়িতে রেখে যাওয়ার সময় কিছু কথা বলে। সে বলে, আপনি যদি মার্সির লাশটা সেদিন লুকিয়ে না রাখতেন তাহলে খুনিকে আমরা কোনোদিনই ধরতে পারতাম না। আপনি অনেক ভালো স্যার। কিন্তু ভাস্কর বলে, আমি জানি আমি কতটা খারাপ। ভাস্কর বাড়িতে ফিরে আসলে আনন্দ দিয়ে ইমোশনাল হয়ে ভাস্করকে জড়িয়ে ধরে। আর এরপর আমরা দেখতে পাই এতদিনে ভগবানের কৃপায় রাহুলও অনেকটা সুস্থ হয়ে গেছে। কি ভাবছেন সিরিজ শেষ? না ভাই, টুইস্ট খাওয়ার জন্য এবার রেডি হন। এরপর সিন গৌতমের কাছে আসলে দেখি গৌতম তার ওয়াইফকে বলছিল আজ ভাস্করকে জামিন করা হয়েছে। তখন গৌতমের ওয়াইফ বলে, উনি তো সকল দোষ পুলিশের কাছে স্বীকার করেছে, তাহলে ওনাকে এত তাড়াতাড়ি পুলিশ কিভাবে জামিন করলো? তখন গৌতম বলে, উনি তো নিজের মুখে সকল দোষ স্বীকার করেছে ঠিকই, বাট মার্সির লাশটা পুলিশ কোনো জায়গায় খুঁজে পায়নি। আর এ কারণেই ভাস্করকে আদালত সাজাও দিতে পারেনি, তাই অগত্যা ভাস্করকে ছেড়ে দেওয়া হয়েছে। তার মানে এখনো মার্সির লাশটা গায়েব হয়ে আছে, কিন্তু লাশটা কোথায় গেল এটা দেখানোর জন্য সিন ভাস্করের বাড়িতে আসে।
আমরা দেখি ভাস্করের নাতি রাহুল আনান্দিয়ার দিকে সন্দেহজনকভাবে তাকিয়ে আছে। তখন দেখানো হয় মার্সির লাশটা সেদিন গুপ্ত রুম থেকে আনান্দিয়া চুরি করে লাশটা তাদের বাড়ির সামনের বাগানে নিয়ে এসে পুঁতে রেখেছে। আর আনান্দিয়া এটা করেছিল যাতে ভাস্করকে পুলিশ কোনোভাবে সাজা দিতে না পারে। আর এর কারণটা হলো তার আর তার নাতির জন্য ভাস্করই একমাত্র সম্বল। ভাস্কর যদি এই দোষের জন্য জেলে চলে যায় তাহলে তাদের সারা জীবন কষ্টে পার করতে হবে। আর এই সব কিছু সেই দিন রাহুল দেখে ফেলেছিল, তাই রাহুল তার নানির দিকে এভাবে তাকিয়ে আছে। তো সিরিজটা এখানেই শেষ হয়। তো সিরিজটা আপনাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন, আর সিরিজটা নিয়ে আপনাদের যদি প্রশ্ন থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন।